আসসালামু আলাইকুম। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। 2026 সালের নভেম্বর বাংলাদেশের ইকোনমি এবং ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির জন্য এটা শুধু ক্যালেন্ডারের একটা পেজ চেঞ্জ নয়, বরং একটা হিউজ অ্যাসিড টেস্ট। এলডিসি গ্রাজুয়েশন আর টিআরআইপিএস ওয়েভারের শেষ আমাদের ফার্মা সেক্টরকে এমন একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করাচ্ছে যেখানে সাধারণ ইনভেস্টররা প্যানিক করছে, কিন্তু স্মার্ট মানি কোয়াইটলি অপরচুনিটি খুঁজছে। আজকের ভিডিওতে আমরা এমন একটা কোম্পানির অ্যানালাইসিস করব যার আছে একটা ট্রু ফোর্ট্রেস ব্যালেন্স শিট, যারা ডেট ফ্রি থেকেও গ্লোবাল ম্যানুফ্যাকচারিং এর জন্য রেডি হচ্ছে। দর্শক, আমি কথা বলছি ক্যাপিটাল মার্কেটের অন্যতম পিলার স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়ে। কেন এই ভোলাটাইল মার্কেটেও স্কয়ার একটা সেফ হ্যাভেন, আর ইনসাইডার বাইং আমাদেরকে কি সিগন্যাল দিচ্ছে, চলুন ডাটা আর লজিক দিয়ে ডিপ ডাইভ করি। শুরুতেই এলডিসি স্ট্যাটাস এবং ওষুধ শিল্পের কি কি সুবিধা ছিল এই স্ট্যাটাসের কারণে সেটা নিয়ে আলোচনা করি। বাংলাদেশ এখন পর্যন্ত একটি এলডিসি অর্থাৎ লিস্ট ডেভেলপড কান্ট্রি হিসাবে কিছু স্পেশাল গ্লোবাল ট্রেড সুবিধা পাচ্ছে। এই স্ট্যাটাস আমাদের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির জন্য একটা হিস্টোরিক্যাল প্রোটেকশন শিল্ড হিসাবে কাজ করেছে। সবচাইতে বড় সুবিধা হলো বাংলাদেশ স্ট্রিক্ট ইন্টারন্যাশনাল প্যাটেন্ট ল এর প্রেশার থেকে অনেকটাই ফ্রি ছিল। এই কারণেই লোকাল ফার্মা কোম্পানিজ আজ দেশের প্রায় 98% মেডিসিন ডিমান্ড নিজেরাই প্রডিউস করতে পারছে। এই সুবিধার পেছনে সবচাইতে ইম্পর্টেন্ট রোল প্লে করেছে একটা এগ্রিমেন্ট যেটার নাম টিআরআইপিএস। সহজ ভাষায় টিআরআইপিএস ওয়েভার হলো ডাব্লিউটিও থেকে পাওয়া একটা স্পেশাল পারমিশন। এটার কারণে বাংলাদেশ ফরেন কোম্পানির প্যাটেন্টেড মেডিসিনের ফর্মুলা লিগালি কপি করে জেনারিক ভার্সন বানাতে পারে। মানে অরিজিনাল ইনভেন্টর কোম্পানিকে রয়্যালটি বা লাইসেন্স ফি দিতে হয় না। ফলে মেডিসিনের কস্ট ড্রামাটিক্যালি কমে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, হেপাটাইটিস সি ট্রিটমেন্ট যেখানে গ্লোবাল মার্কেটে হাজার হাজার ডলার লাগে, সেখানে বাংলাদেশে আমরা মাত্র $10 দিয়েই সেই চিকিৎসাটা করতে পারছি। এটাই সাধারণ মানুষের জন্য লাইফ সেভিং মেডিসিন অ্যাফোর্ডেবল করছে। কিন্তু প্রবলেম হলো 2026 সালের নভেম্বরেই এই সুবিধার সময় শেষ হতে যাচ্ছে। 2026 সালের নভেম্বরে বাংলাদেশ অফিসিয়ালি এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রি হবে। যদিও সরকার চেষ্টা করছে এই গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার, বাট এখন পর্যন্ত আমরা এই স্টেজেই আছি। এলডিসি গ্রাজুয়েশন এটা দেশের অ্যাচিভমেন্ট হলেও ফার্মা সেক্টরের জন্য এটা একটা ক্রিটিক্যাল ট্রানজিশন উইন্ডো। টিআরআইপিএস সুবিধা কমে গেলে তিনটা বড় চেঞ্জ আসবে। নাম্বার 1, রিভার্স ইঞ্জিনিয়ারিং থেকে আপনাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যেতে হবে। আগের মতো প্যাটেন্টেড ড্রাগ কপি করা সহজ হবে না। কোম্পানিগুলোকে নিজের রিসার্চ এবং ইনোভেশনে ইনভেস্ট করতে হবে, যেটা বাংলাদেশের বর্তমানে যারা ফার্মা সেক্টরে ওষুধ তৈরি করছে তাদের মধ্যে 80% কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করার মতো ক্যাপাবিলিটি নেই। 2, রয়্যালটি পেমেন্ট। জেনেরিক ভার্সন বানাতে ইনোভেটর কোম্পানিকে রয়্যালটি দিতে হবে, মানে এখন থেকে প্রোডাকশন কস্ট বাড়বে, স্বাভাবিকভাবে ওষুধের দামও বেড়ে যাবে। তবে আমরা আজকে ওষুধের দাম বাড়লে বাংলাদেশের সাধারণ মানুষ কি পরিমাণ প্রবলেমে পড়বে সেইটা আমরা ফোকাস করছি না। এই বিষয়টার কারণে বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রিতে কিরকম ইম্প্যাক্ট পড়বে এবং স্কয়ার ফার্মার উপর স্পেশালি এটা কিরকম ইম্প্যাক্ট হবে সেইটা আলোচনা করার চেষ্টা করছি। এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রি হলে আরেকটা ঘটনা ঘটবে, যেটা হচ্ছে গ্লোবাল সিএমও অপরচুনিটি। এখানেই আমাদের দেশের জন্য একটা বড় সুযোগ আসতে পারে। আইপি ল স্ট্রং হলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং আউটসোর্স করতে পারবে।
বিশেষ করে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজির কারণে বাংলাদেশ নতুন এক্সপোর্ট হাব হতে পারে। এই জায়গাতেও স্কয়ার ফার্মা অনেকটা এগিয়ে আছে তাদের প্রোডাকশন লাইনের কারণে, যেহেতু তারা মার্কেট লিডার, যেহেতু তাদের ব্র্যান্ড ভ্যালু আছে, যেহেতু তারা বাংলাদেশে সবচাইতে নামি দামি কোম্পানি। এই ক্ষেত্রে বাংলাদেশ যদি কখনো ওষুধের এক্সপোর্ট হাব হয়, সেই ক্ষেত্রে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো স্কয়ার ফার্মার সাথে কাজ করতে চাইবে। চলেন এখন আমরা একটু বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক কনটেক্সট নিয়ে আলোচনা করি। এপ্রিল 2026-এ বাংলাদেশ ইকোনমি একটা কমপ্লেক্স অবস্থায় আছে। জিডিপি গ্রোথ আশা করা হচ্ছে 3.9 থেকে 4.7%-এর কাছাকাছি। ইনফ্লেশন প্রায় 8.71% মার্চের ডাটা অনুযায়ী। বর্তমানে রেপো রেট 10%, ফরেন রিজার্ভ প্রায় 29.38 বিলিয়ন। এই হাই ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টে অনেক কোম্পানি ক্যাপিটাল ক্রাইসিসে ভুগছে, কিন্তু স্কোয়ারের মতো ডেট ফ্রি কোম্পানির জন্য এখানেই তৈরি হচ্ছে একটা হিউজ ভ্যালু গ্যাপ, এবং স্মার্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এখানেই এন্ট্রি নিয়ে থাকে। লং টার্ম পলিসি চেঞ্জ ছাড়াও এখন ইন্ডাস্ট্রি কিছু ইমিডিয়েট সমস্যার মুখে আছে, যেমন ফুয়েল ক্রাইসিস। মিডল ইস্ট টেনশনের কারণে ফুয়েল শর্টেজ হচ্ছে, টেম্পারেচার সেন্সিটিভ মেডিসিন সাপ্লাই রিস্কে পড়ছে। এছাড়াও মিনিমাম ওয়েজ ইনক্রিজের দাবিতে অনেক বড় ফ্যাক্টরি প্রোডাকশন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এছাড়াও ইউএস ট্যারিফ এবং জিওপলিটিক্যাল আসপেক্ট থেকেও এই ইন্ডাস্ট্রির জন্য কিছু রিস্ক চলে এসেছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সম্ভাব্য রেসিপ্রোকাল ট্যারিফ গ্লোবাল এক্সপোর্ট মার্কেটে আনসার্টিনিটি তৈরি করছে। এই ক্রাইসিসে স্ট্রং ব্যালেন্স শিট কোম্পানিগুলো ন্যাচারালি বেশি সার্ভাইভ করতে পারবে, আর এখানেই আমরা স্কয়ার ফার্মাকে এগিয়ে রাখতে পারি। দর্শক, স্কয়ার ফার্মা এই মুহূর্তে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট হিসাবে কতটা সুইটেবল, এই বিষয়টা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তবে তার আগে ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওটা আমি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করেছি। অন্যের কথায় শেয়ার কেনাবেচা না করে নিজে ফান্ডামেন্টাল ও ইকুইটি অ্যানালাইসিস শিখুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে দক্ষ করে তোলা, যাতে আপনি নিজে নিজে শিখে বিনিয়োগ করতে পারেন। মনে রাখবেন, লাভের মতো লসের দায়ভারও আপনার, তাই সচেতনভাবে সিদ্ধান্ত নিন। স্কয়ার ফার্মার একটা ফোর্ট্রেস ব্যালেন্স শিট আছে। এই কারণে স্কয়ার ফার্মা অন্যদের চাইতে কেন আলাদা, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমার ভিউ অনুযায়ী স্কয়ার ফার্মার ফোর্ট্রেস ব্যালেন্স শিট আছে কারণ 2018-19 থেকে কোম্পানি কোনো ব্যাংক লোন নেয়নি। বর্তমান 10% রেপো রেটের মার্কেটে এটা হিউজ একটা অ্যাডভান্টেজ। এছাড়াও স্কয়ার ফার্মার অপারেটিং মার্জিন প্রায় 31.7%, আরওই প্রায় 18 থেকে 19%। মানে ইনফ্লেশন, এপিআই কস্ট ইনক্রিজ, কারেন্সি ডেপ্রিসিয়েশন সব কিছুর পরেও স্কয়ার ফার্মার প্রফিটাবিলিটি খুবই স্ট্রং আছে। এই জায়গাটায় অন্যান্য কোম্পানি স্কয়ারের সাথে কম্পিটিশনে আসতেই পারছে না, অন্তত অপারেটিং মার্জিনের দিক দিয়ে। স্কয়ারের এই মুহূর্তের নেট ইন্টারেস্ট কাভারেজ রেশিও 162.66। এটা অলমোস্ট আনবিলিভেবল একটা লেভেল বাংলাদেশের জন্য। এই কারণেই স্কয়ার ফার্মা মার্কেটের ট্রু সেফ হ্যাভেন অ্যাসেট। 2021 থেকে 2026-এর যে ফিনান্সিয়াল পারফরমেন্স, সেটা আপনি দেখতেই পাচ্ছেন। 21 সালে তাদের ইপিএস ছিল 17.99 টাকা, 2025-এ সেটা হয়েছে 27.04 বিডিটি। 5,070 কোটি টাকা রেভিনিউ ছিল 2021 সালে, 2025-এর শেষে সেটা হয়েছে 7,629 কোটি টাকা। আর 2026-এর অর্ধবার্ষিকীতে আমরা ইপিএস পেয়েছি 16.56 টাকা। তাই এই বছর শেষে 30 টাকা প্লাস ইপিএস আমরা আশা করতেই পারি, এবং 8,200 বা 8,600 কোটির কাছাকাছি রেভিনিউ আমরা আশা করতে পারি। এই কোম্পানির একটা স্ট্রং ফিনান্সিয়াল ফাউন্ডেশন আছে, সেটা তার
হিস্টোরিক্যাল ডাটা দেখে আপনি বুঝতে পারছেন। এখন আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, কমেন্টেও অনেকে লিখেছেন, এই এলডিসি গ্র্যাজুয়েশন বা টিআরআইপিএস শেষ হলে কি ঘটনা দাঁড়াবে বা স্কয়ার ফার্মা এখানে কিভাবে এফেক্টেড হতে পারে, এবং এলডিসি গ্র্যাজুয়েশন এবং টিআরআইপিএস ওয়েভার বন্ধ হয়ে গেলে স্কয়ার ফার্মা বিপদে পড়বে কিনা, এটা হচ্ছে এই মুহূর্তে অনেক বড় একটা প্রশ্ন। আমার উত্তর হচ্ছে স্কয়ার ফার্মা এর জন্য অলরেডি প্রিপারেশন নিয়েছে। যেমন নাইরোবিতে $75 মিলিয়ন প্ল্যান্ট তারা দিয়েছে। এটা শুধু ফ্যাক্টরি না, এটা একটা স্ট্র্যাটেজিক গেটওয়ে। এটার মাধ্যমে স্কয়ার সরাসরি ইস্টার্ন আফ্রিকান দেশগুলোতে এবং সিওএমইএসএ মার্কেটে ঢুকছে। তার মানে নাইরোবি প্ল্যান্টের মাধ্যমে বা কেনিয়াতে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের যে ইম্প্যাক্ট সেটা তারা বাইপাস করবে বা করার চেষ্টা করছে। এই জায়গাতেই স্কয়ার ফার্মা বাংলাদেশের অন্য যে কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে অনেক দূর এগিয়ে আছে, কারণ তাদের পুরো ইস্ট আফ্রিকার মার্কেট ক্যাপচার করার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়েছে। এছাড়াও স্কয়ার ফার্মা ইউএস এফডিএ অ্যাপ্রুভাল পেয়েছে, যেটা একটা বড় অর্জন। এর মাধ্যমে $137 মিলিয়ন মার্কেট উন্মোচিত হয়েছে। এছাড়াও স্কয়ার ফার্মা ক্যান্সার মেডিসিন আর হাইটেক বায়োলজিকে ইনভেস্টমেন্ট করেছে। তার মানে ভবিষ্যতের প্যাটেন্ট ড্রিভেন ওয়ার্ল্ডের জন্য স্কয়ার ফার্মা অলরেডি প্রিপারেশন নিয়েছে বা সবার আগে নিচ্ছে। এখন আমরা ইনসাইডার বাইং এবং টেকনিক্যাল সিগন্যাল নিয়ে কথা বলবো। মার্কেট দুর্বল হলেও ম্যানেজমেন্টের রিসেন্ট ইনসাইড বাইং আমাদেরকে খুবই পাওয়ারফুল বুলিশ সিগন্যাল দিচ্ছে। স্ট্যান ওয়েস্টিনের স্টেজ অ্যানালাইসিস অনুযায়ী টেকনিক্যাল চার্টে স্কয়ার এখন স্টেজ 1 বেজিং পিরিয়ডে বা ফেজে আছে। এই বেজ এরিয়াতেই স্মার্ট মানি কোয়াইটলি পজিশন বিল্ড করে। টেকনিক্যাল অ্যানালাইসিস, মোমেন্টাম ট্রেডিং স্টাইল এবং স্টেজ অ্যানালাইসিস সম্পর্কে যাদের ধারণা আছে তারা অলরেডি স্টেজ 1 এবং বেজ এরিয়া বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা অলরেডি বুঝে গেছেন। রিসেন্টলি স্কয়ার ফার্মার চেয়ারম্যান, এমডি এবং অন্যান্য ডাইরেক্টররা প্রচুর পরিমাণে শেয়ার কিনেছে। এটা প্রমাণ করছে যে ম্যানেজমেন্ট নিজেই মনে করছে কারেন্ট মার্কেট প্রাইস স্কয়ার ফার্মার জন্য আন্ডারভ্যালুড। মালিকপক্ষ নিজে যেহেতু এই দামেই কিনছে, তার মানে এই দামটা যে আন্ডারভ্যালুড এটা নিয়ে সন্দেহ থাকার কথা নয়। টেকনিক্যাল চার্টে বর্তমানে স্ট্রং সাপোর্ট আছে $198, যেটা 52 উইকসের লো, আর প্রধান রেজিস্ট্যান্স এখন $236, যেখানে ব্রেকআউট হলে আমরা নতুন উচ্চতায় স্কয়ার ফার্মার দাম হয়তোবা দেখতে পাবো। এখন আমরা স্কয়ার ফার্মা, বেক্সিমকো এবং রেনেটার একটা কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। আমরা যদি এই কম্প্যারিজনটা করি তাহলে স্কয়ারকে আরো অ্যাট্রাকটিভ দেখায়। পি রেশিও দিয়ে 7.25x স্কয়ার ফার্মার পি রেশিও, বেক্সিমকো 15.5, রেনেটা 18.9। পি রেশিও দিয়ে স্কয়ার ফার্মা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ। ডিভিডেন্ড ইল্ড স্কয়ার ফার্মার 5.69, রেনেটার 1.3%। ডিভিডেন্ড ইল্ড দিয়েও স্কয়ার ফার্মা অনেক বেশি লুক্রেটিভ। স্কয়ার ফার্মার নেট ইন্টারেস্ট কাভারেজ 162.66, ডিএক্স ফার্মার ক্ষেত্রে এটা লো, রেনেটার ক্ষেত্রে এটা মিডিয়াম। এখানে আমরা একটা কনক্লুশনে আসতেই পারি, স্কয়ার ফার্মা বিজনেসে বেটার পারফর্ম করছে, রিস্ক কম এবং চিপ ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। কারেন্ট মার্কেট প্রাইস 20 এপ্রিল 2026 ভিত্তিতে $210.90, কিন্তু ঐতিহাসিক অ্যাভারেজ পি যদি আমরা 12 থেকে 15 ধরি তাহলে ভ্যালুয়েশন অনেক হায়ার হওয়া উচিত। হিস্টোরিক্যাল পি রিভার্সন অনুযায়ী এস্টিমেটেড ভ্যালু দাঁড়াবে প্রায় $151। এখানে আমি প্রাইস প্রিডিকশন করছি না, আমি শুধু দেখাচ্ছি কিভাবে হিস্টোরিক্যাল ভ্যালুয়েশন দিয়ে আপনি নিজের মার্জিন অফ সেফটি ডিটারমাইন করতে পারবেন। তার সাথে ডিভিডেন্ড ইল্ড বোনাস হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন।
ফোর্ট্রেস ব্যালেন্স শিট, জিরো ডেট, কেনিয়া প্ল্যান্ট এক্সপানশন, স্ট্রং ইনসাইডার কনভিকশন, এই 4টা পিলারের উপর দাঁড়িয়ে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসকে আমি আমাদের মার্কেটের অন্যতম বেস্ট কোয়ালিটি কোম্পানি মনে করি। ইনভেস্ট করবেন কিনা সেটা পুরোপুরি আপনার ডিসিশন। আমি শুধু বলবো, জেনে বুঝে ইনভেস্ট করুন, ইমোশন দিয়ে না, লজিক দিয়ে ডিসিশন নিন। আল্লাহ হাফিজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।